কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সতর্কতা, সেনা ও বিজিবি মোতায়েন, রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার ৮২ জন। প্রধানমন্ত্রীর চায়না সফর ঘিরে আশায় বুক বেঁধেছেন তিস্তাপাড়ের মানুষ। মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বদলে যাবে উত্তরের দৃশ্যপট। প্রথা ভেঙে শাহজালালের মাজারে দানের টাকা গণনা, উপস্থিত ছিলেন সারওয়ার আলম। মিলেছে 17.5 লাখ টাকা ও স্বর্ণালংকার। আবারও মেসি ঝড়, প্রথম ম্যাচে হ্যাটট্রিকের পর এবার অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল LM10-এর। স্বাগত ওয়ান বুলেটিনে, আমি লাইবা জান্নাত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে নাশকতা রোধে ঢাকা সহ 6 জেলায় দায়িত্ব পালন করছে সেনাবাহিনী। পাশাপাশি গাজীপুর সহ 5 জেলায় মোতায়েন করা হয়েছে বিজিবি। আইন শৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কায় গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর থেকে আওয়ামী লীগ ছাত্রলীগের 6 জনকে আটক করেছে পুলিশ। গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে ফরিদপুরেও টহল দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। সোমবার সন্ধ্যা থেকে স্থানীয় প্রশাসনকে সহায়তা করছেন তারা। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ জেলাগুলোতে সেনা ও বিজিবি মোতায়েন করেছে সরকার। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের একটা আশঙ্কা ছিল যে একটা উচ্ছৃঙ্খল বা একটা বিশৃঙ্খলা থাকতে পারে। আইন শৃঙ্খলা বাহিনী স্বাভাবিক আছে এবং কোনো গ্যাঞ্জাম ঝামেলা এগুলো আমি দেখিনি। গাড়ি চালাচ্ছি, আমাদের পথে কোনো ঝামেলা কোনো কিছু হয় নাই। আমাদের এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। আমি তো আমার অফিসার করছি, আমরা মুভমেন্টে আছি, কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনার সংবাদ পাওয়া যায় নাই। এই মুহূর্তে রাজধানীর মিন্টো রোডে আছেন সৈকত খান, যুক্ত হচ্ছে তার সঙ্গে। সৈকত, আপনি তো সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গা ঘুরে দেখেছেন, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখতে পাচ্ছেন জানতে চাই। আর কোনো সংগঠনের কর্মসূচি কি আপনার চোখে পড়েছে? লাইভে আমি যদি আপনাকে জানিয়ে রাখি যে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে তৎপরতা এবং যে গতকাল থেকেই 22 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত যেই কঠোর অবস্থান, এটি আসলে সারা রাজধানী জুড়ে দেখা যাচ্ছে। আমি বর্তমানে আছি রাজধানীর কাকরাইলে। এখানকার চিত্রটি যদি বলি, যে স্বাভাবিকভাবে যে দিনের কর্মসূচি এবং বিভিন্ন মানুষ চলাফেরার জন্য যে বিভিন্ন জায়গা স্থানে যাওয়া, সেটি আসলে মানুষ স্বাভাবিকভাবে করছে। কিন্তু এখানে আসার আগে আমি ঠিক ছিলাম রাজধানীর ধানমন্ডি 32-এ। ওইখানে বিভিন্ন সংগঠন এবং জামায়াতের ওনারা যে রাজধানীতে আওয়ামী লীগের যে কোনো আন্দোলন এবং কোনো প্রকার যাতে কর্মকাণ্ড যাতে না হয় তার বিরুদ্ধে, তার বিপক্ষে মিছিল দিচ্ছিলেন। এবং এক পর্যায়ে সাংবাদিকদের সাথে কথা কাটাকাটির সময় এসব বাকবিতণ্ডার মধ্যেই তাদের হাতাতে হয় এবং একজন সাংবাদিক আহত হন। এই একটি ঘটনা। আর এছাড়া আমার ডিএমপি আমাদেরকে জানায় যে রাজধানী জুড়ে বিভিন্ন স্থান থেকে নাশকতাকারীদেরকে লক্ষ্য করে এবং বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা 82 জনকে আটক করেছে। এবং তারা আরও একটি তথ্য আমাদেরকে বলেন যে গোয়েন্দা তথ্যের থাকার কারণেই তারা ঢাকার এবং ঢাকার বাহিরে যে প্রবেশ মুখগুলো, সেখানে যে নিরাপত্তার যে বেষ্টনী, তার পরিমাণ এবং যে নিরাপত্তা তৎপরতা, এটি আসলে বাড়িয়েছে। এবং দেশের যে সীমান্তগুলোর বাহিরে যেই দেশের সীমান্তগুলো প্রবেশ করার যে মুখ, এখানে আসলে বর্ডারগুলোর মধ্যেও তাদের তৎপরতাও বাড়িয়েছে। আর এখানকার যদি চিত্রটি বলি, ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী হওয়া সত্ত্বেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে কঠোর অবস্থান, যে কোনো প্রকার নাশকতা এবং কোনো প্রকার হামলা মামলা এবং কোনো
বিশৃঙ্খলা না হয় তার আসলে একটি চিত্র লক্ষ্য করা যাচ্ছে। কারণ যদি এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকতো তাহলে এইখানকার পরিস্থিতি জনসাধারণের যে চিত্র এটি আসলে দেখা যেত না। মানুষজনের এখন যে ভিড় এটি আসলে প্রমাণ করছে যে আসলে রাজধানী জুড়ে আওয়ামী লীগের এইরকম কোনো বিচ্ছিন্ন কোনো সংগঠন, বিচ্ছিন্ন কোনো মামলা হামলা এবং তাদের কোনো কর্মকাণ্ড এখন পর্যন্ত এখানে সংগঠিত করতে পারেনি তারা। আর অপরদিকে আরেকটি জিনিস জানিয়ে রাখি যে স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল যে সেনাবাহিনীকে যে ক্ষমতা বল দিয়েছে এর মাধ্যমে যে সারা দেশ জুড়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ তাদের কোনো রকমই তৎপরতা আসলে তারা এখন পর্যন্ত চালাতে পারছে না। যদিও তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবারই বলে আসছিল যে তারা বিভিন্ন প্রকার সমাবেশ, মিছিল, ঝটিকা মিছিল এবং বিভিন্ন প্রকার কর্মসূচি করে থাকবে, কিন্তু এখন পর্যন্ত রাজধানীতে যদি রাজধানীর চিত্র বলি তো এরকম কোনো কিছু দেখা যায়নি। রাজধানীর বিভিন্ন পয়েন্টগুলো ঘুরেও আমাদের যে পরিদর্শন এইটি। অপরদিকে আমি যদি আরেকটা জিনিস জানিয়ে রাখি যে রাজধানীতে নয়াপল্টনে যুবদলের যেই অনুষ্ঠান এবং যুবদল এবং ছাত্রদলের যে বিক্ষোভ তারা আসলে পালন করেছে। তো রাজধানীর কাকরাইল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। শওকত, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। পরবর্তীতে নিশ্চয়ই আপনার কাছ থেকে আরো খবর জানবো। রাজধানীর কাকরাইল থেকে যুক্ত ছিলেন সৈকত খান, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে বিশৃঙ্খলা এড়াতে নগরীতে 200টিরও বেশি কৌশলগত স্থানে বিশেষ পিকেট ও চেকপোস্ট পরিচালনা করছে ডিএমপি। রাজধানীর সবকটি প্রবেশপথ ছাড়াও বিভিন্ন এলাকায় সন্দেহ হলে চলছে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। দলটির নেতাকর্মীদের ঝটিকা মিছিল, শোডাউন সহ সব ধরনের কার্যক্রম ঠেকাতে ঢাকা সহ 6টি জেলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী এবং রয়েছে বিজিবিও। সকাল থেকেই শুনশান নিস্তব্ধ দেখা গেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এলাকা। নগরীর সবখানেই বাড়তি নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির পাশাপাশি জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কার কথা উল্লেখ করে সোমবার থেকে ইন এইড টু সিভিল পাওয়ারে 9 দিন সেনা মোতায়েনের কথা জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর 2025 সালের 11 মে অন্তর্বর্তী সরকার সন্ত্রাস বিরোধী আইন সংশোধন করলে এর ভিত্তিতে নিষিদ্ধ করা হয় দলটির যাবতীয় কার্যক্রম। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কোনো নাশকতা রুখতে প্রস্তুতির কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমেদ। বলেন, বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন মিছিল বা সমাবেশে রুখে দেয়া হয়েছে। রাজধানীর বকশীবাজারে আশুরা ও তাজিয়া মিছিলের প্রস্তুতি নিয়ে ব্রিফিংয়ে কথা বলেন ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমেদ। এ সময় আশুরা ও তাজিয়া মিছিলে 4 স্তরের নিরাপত্তার ব্যবস্থার কথা বলে জানান ডিএমপি কমিশনার। এছাড়াও থাকছে ডগ স্কোয়াড ও বোম ডিসপোজাল ইউনিট সহ সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা। এই নিষিদ্ধ কার্যক্রম যে দলটি, সেই দলের কর্মীরা বা সমর্থকরা বা পদবিধারী যারা আছেন তারা বিভিন্ন জায়গায় জড়ো হয়ে এই ধরনের মিছিল বা জমায়েতের সম্ভাবনার কথা বিবেচনায় রেখে আমরা প্রত্যেকটি সন্দেহজনক জায়গা, যেমন মেস, আমাদের হোটেল এবং বিভিন্ন জায়গায় যেখানে তাদের অবস্থান করার সম্ভাবনা আছে সে সমস্ত জায়গায় আমরা তল্লাশি করেছি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে কর্মসূচি পালন করেছে নিষিদ্ধ জেলা ছাত্রলীগ। সোমবার দিবাগত রাত 12:01 ফরিদপুর রাজেন্দ্র কলেজে এই কর্মসূচি পালন করা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের ফেসবুক আইডিতে প্রকাশিত 40 সেকেন্ডের একটি ভিডিওতে এই দৃশ্য দেখা যায়। ভিডিওটিতে মুখে কালো মাস্ক পরিহিত কয়েকজনকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু সহ বিভিন্ন স্লোগান দিতে এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটতে দেখা যায়। তবে এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে আরো তথ্য জানাতে গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সঞ্জয় বিশ্বাস। সঞ্জয়ের কাছে যাচ্ছি। সঞ্জয়, একটু জানাবেন যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে গোপালগঞ্জে কোনো কার্যক্রমের আপনি কোনো তথ্য পেয়েছেন কিনা নতুন করে, আর সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, একটু সার্বিক পরিস্থিতি জানান আমাদের। আপনাকে ধন্যবাদ।
সর্বপ্রথমে আমি বলতে চাই যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটে তার জন্যই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী পূর্ব থেকেই সতর্ক ছিল। আমরা গতকালে দেখেছি জেলার বিভিন্ন স্থানে পুলিশ সহ অন্যান্য যে বাহিনী রয়েছে তারা কিন্তু অভিযান পরিচালনা করেছে। এই অভিযানের দরুন কিন্তু এই এলাকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো ধরনের অবনতি ঘটেনি এবং আমরা জেনেছি গতকাল রাত্রে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের 6 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের 4 জন হচ্ছে কাশিয়ানী উপজেলার এবং 2 জন মুকসুদপুর উপজেলার ছাত্রলীগের সদস্য তারা। তো এরপরে আমরা তেমন কোনো কার্যক্রম তাদের আমরা লক্ষ্য করতে পারিনি বা তাদের পাইনি। আমরা জেনেছিলাম যে গোপালগঞ্জের কিছু জায়গায় 2-1 জন ছাত্রলীগ কর্মী জড়ো হওয়ার চেষ্টা করেছিল তারা এই উপলক্ষে কোনো একটি প্রোগ্রাম করার জন্য, কিন্তু আসলে পরবর্তীতে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা কিন্তু পালিয়ে গেছে। আর জেলার এখনো পর্যন্ত কোথাও তারা কোনো কর্মসূচি পালন করেছে কিনা সে বিষয়ে এখনো কোনো তথ্য আমাদের কাছে পৌঁছায়নি। আর আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। জেলা প্রশাসন সূত্রে আমাদেরকে জানিয়েছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে যাতে থাকে, যাতে কোনো ধরনের আইন শৃঙ্খলার ব্যত্যয় না ঘটে তার জন্য কিন্তু সেনাবাহিনীও কিন্তু মোতায়েন করা হয়েছে। 171 জন সেনা সদস্য কিন্তু গোপালগঞ্জে গতকাল এসে পৌঁছেছে। তাদের টহল যদিও আমরা এখনো পাইনি, তবে পুলিশ সহ র্যাব সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু মাঠে রয়েছে। সব মিলিয়ে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো ব্যত্যয় হবে না এমনটি মনে করছেন জেলা প্রশাসক। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে সর্বশেষ তথ্য। সঞ্জয়, ধন্যবাদ আপনাকে। গোপালগঞ্জ থেকে যুক্ত ছিলেন সঞ্জয় বিশ্বাস। প্রধানমন্ত্রীর চায়না সফর নিয়ে জানাতে এই মুহূর্তে চায়না থেকে যুক্ত হচ্ছেন হাবিব রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। হাবিব, প্রধানমন্ত্রীর চায়না সফর নিয়ে আপনার কাছ থেকে সবশেষ তথ্য জানতে চাই এবং আজকে প্রধানমন্ত্রীর কি কি কর্মসূচি রয়েছে? জান্নাত, প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের এই চীন সফরটি মূলত খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের ভূ রাজনীতি বা কন্টিনিউ যে ভূ রাজনীতি রয়েছে সেটিও কিন্তু গুরুত্ব বহন করছে। আপনি জানেন যে গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান এই চায়নাতে এসেছেন গতকালকে এবং আজকে সকালে মূলত বেশ কয়েকটি বৈঠকের মধ্যে হয়েছে। আমরা যেটি জেনেছি এর সবচেয়ে বড় বিষয় হলো যে বাংলাদেশে আসলে চায়না কোন কোন সেক্টরে কোন কোন খাতে বিনিয়োগ করতে চায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হবে। এবং আমরা এখন পর্যন্ত যেটি জেনেছি যে চায়না মূলত মংলা পোর্ট এবং ইপিজেড নির্মাণের ক্ষেত্রে কি পরিমাণ ইনভেস্ট করতে পারে, কোথায় ইনভেস্ট করবে, এই ধরনের আলোচনা হয়েছে এবং বৈঠকও হয়েছে, এটি আমরা আসলে এখন পর্যন্ত জানতে পেরেছি। এবং আরেকটি বিষয় বলে রাখি যে মংলা পোর্টের আধুনিকরণ ক্ষেত্রে এবং মডার্ন একটি পোর্ট হওয়ার ক্ষেত্রে যে ধরনের ব্যবস্থা নেওয়ার বিষয় রয়েছে সেগুলো কিন্তু এই আজকে এই যে বৈঠকগুলো হবে চীনের চায়নার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, বিনিয়োগকারী কিংবা সরকারের সাথে সেইগুলো কিন্তু এখানে উল্লেখ থাকবে। এবং আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি যে মংলা পোর্টের ক্ষেত্রে এটাকে উন্নয়ন করার ক্ষেত্রে প্রায় $500 মিলিয়ন মতো ইনভেস্ট করার মতো একটি সম্ভাবনা দেখা দিয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ এটি একটি বিষয় কিন্তু। কারণ যে বাংলাদেশের যে প্রকৃতি রয়েছে সেখানে এই হিসাবটি যদি চিন্তা করি যে পোর্টের ক্ষেত্রে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গায় রয়েছে। এছাড়া আপনি জানেন যে তিস্তা গঙ্গা সহ নানা প্রকল্প কিন্তু বাংলাদেশে রয়েছে এই চায়নার সাথে এবং এর মধ্যে চায়না তিস্তা প্রকল্পে অর্থ বরাদ্দ কিংবা তিস্তা প্রকল্পে বাস্তবায়ন করার ক্ষেত্রে তাদের আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান এটি কিভাবে গ্রহণ করবে সেটি কিন্তু একটি দেখবার বিষয় রয়েছে। কারণ এই চায়না এই তিস্তা যে বাঁধটি সেই বাঁধের ক্ষেত্রে ভারতের একটি প্রস্তাব রয়েছে, পাশাপাশি অন্যান্য দেশেরও কিন্তু প্রস্তাব রয়েছে। কাজে বাংলাদেশ সরকার তার প্রস্তাবটি গ্রহণ করে এই তিস্তা বাঁধটি নির্মাণ করবে সেখানে কিন্তু একটি এই যে এই সফরটির মধ্যে সেটি হয়তোবা বের হয়ে আসতে পারে। আপনি জানেন যে ভূ রাজনীতির ক্ষেত্রে এই বাংলাদেশ এখন খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ভূমধ্য সাগরের যে বিষয়গুলো রয়েছে। এছাড়া আপনি জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান সবকিছু মিলেই গতকালকে মালয়েশিয়ায় তার যে
কয়েকটি বৈঠক সেটি করেছে এবং এখানে আগামীকালকে চায়নার প্রেসিডেন্ট তার সাথেও বৈঠক হওয়ার কথা রয়েছে। অর্থাৎ এই সফরটি বাংলাদেশের জন্য যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি পুরো অঞ্চলের ভূ রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু অনেকটা গুরুত্ব বহন করবে। জান্নাত। হাবিব, ধন্যবাদ আপনাকে। প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর নিয়ে আমাদের বিস্তারিত জানাতে চায়না থেকে যুক্ত ছিলেন হাবিব রহমান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে তাদের সব কর্মসূচি ঠেকাতে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতার রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। এ সময় সংগঠনটির নেতারা অভিযোগ করেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র চালাচ্ছে আওয়ামী লীগ। কার্যক্রম নিষিদ্ধ এই দলের সব কর্মসূচি প্রতিহত করতে ছাত্রদল সর্বদা সোচ্চার থাকবে বলে অঙ্গীকার করেন তারা। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। কিছু কুচক্রী মহল এবং সেই আওয়ামী লীগের দোসররা এই দেশকে আবার অস্থিতিশীল করার জন্য তারা উঠে পড়ে লেগেছেন। এই বাংলাদেশে তোমাদের রাজনীতি করার কোনো অধিকার নেই, সুতরাং তোমরা রাজনীতি করতে পারবে না। নাগরিকত্ব যদি রাখতে চাও তাহলে এই বাংলাদেশের সাধারণ মানুষের অনুশাসন মেনে, ম্যান্ডেট মেনে যারা নির্বাচিত করেছে সরকারকে, তাদের পক্ষেই কাজ করতে হবে। এবারে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন ইকবাল সরকার, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। ইকবাল, একটু জানাবেন যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে গাজীপুরে কোনো কার্যক্রমের আপনি তথ্য পেয়েছেন কিনা, আর নিরাপত্তা ব্যবস্থা কেমন? গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো ধরনের কার্যক্রম আজকে আমাদের চোখে পড়েনি, আমরা শুনতেও পাইনি যে কোথাও কোনো ধরনের তারা তৎপরতা চালিয়েছেন, এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই। জেলা প্রশাসনের যিনি সর্বোচ্চ কর্মকর্তা জেলা প্রশাসক, তিনিও কিছুক্ষণ আগে জানিয়েছেন যে গাজীপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক আছে, কোথাও কোনো ধরনের অঘটনের খবর এ পর্যন্ত পাওয়া যায়নি। সেনাবাহিনী মোতায়েন রয়েছে, বিজেপি মোতায়েন রয়েছে, এছাড়া পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কাজ করছেন। জেলার যে ম্যাজিস্ট্রেট যারা আছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট যাদের দায়িত্ব দেওয়া হয়েছে এই বিষয়ে, তারাও তদারকি করছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গাজীপুরে নাগরিক সমাজের পক্ষ থেকে আমাদের সাথে একজন আছেন, গাজীপুর উন্নয়ন ঐতিহ্যের সভাপতি প্রকৌশলী ইসলামতুল হক, তার কাছে একটু কথা বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন আছে বা এই যে সেনাবাহিনী বিজেপি মোতায়েন করা হয়েছে সেটাকে আপনি কিভাবে দেখছেন, একটু যদি বলেন। রাষ্ট্রীয় নিরাপত্তা এবং জননিরাপত্তা বিবেচনা করে সরকার তাদের অবস্থান থেকে সেনাবাহিনী বিজেপি মোতায়েন করেছে, কিন্তু জনজীবন এখন যত দূর আমরা জানি বা দেখেছি স্বাভাবিক রয়েছে। আমরা আশা করি যে বাকি দিনগুলোতেও স্বাভাবিক জীবনযাত্রা থাকবে। ধন্যবাদ। জান্নাত, আপনি শুনছিলেন নাগরিক সমাজের প্রতিনিধির কাছেও জেলা প্রশাসনের তিনিও জানিয়েছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা নিরাপত্তা পরিস্থিতি একেবারে স্বাভাবিক রয়েছে। সেনাবাহিনী এখনো পর্যন্ত মাঠে নামার তেমন প্রয়োজন হয়নি, তারা প্রস্তুত রয়েছেন এবং পর্যাপ্ত সংখ্যক প্রস্তুত রয়েছেন। আমরা কিছুক্ষণ আগে এই অঞ্চল দিয়ে বিজেপির গাড়ি টহল দিতে দেখেছি। ইকবাল, ধন্যবাদ আপনাকে। গাজীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইকবাল। এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 উপলক্ষে চট্টগ্রামে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। আমরা সরাসরি চলে যাচ্ছি চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামের সেই সভায়। স্কুলকে সেগ্রিগেটেড করবেন কেন? আলাদা করার কোন কারণ আছে? নাই, তখন সবগুলি একত্রই হবে। মাদ্রাসা এন্ড স্কুল উইল বি ট্রিটেড সিটের বেলায় সেম, কিন্তু রিলিজিয়াস এডুকেশনে মাদ্রাসা ইজ মোর প্রায়োরিটাইজ আপনার রিলিজিয়াস সাবজেক্টগুলোতে। এবং আমরা মাদ্রাসাগুলোকে মডার্নাইজ করার জন্য সেখানেও আমরা স্কুলে কলেজে টেকনিক্যাল এডুকেশন দেই, সেটাও আমরা দেব। ক্লিয়ার? তা আপনার সমস্যাটা এবারেই হচ্ছে, এরপরে বারটা আর হবে না। এবার একটু কষ্ট করে দয়া করে মেনে নেন, এরপরে আর হবে না। বুঝতে পেরেছেন তো? কারণ আমরা তো সাবজেক্টগুলোকে আলাদা করছি না, এক প্রশ্ন করছি। আমার প্রশ্নটা আরেকটু সাইড আছে স্যার। বলেন। কেন্দ্রটা পার্শ্ববর্তী উপজেলায় দেওয়ার জন্য যে অপশন দেওয়া হয়েছে,
আমার উপজেলার ভিতরে এটা কি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা যায় না স্যার? বিকল্প ব্যবস্থা করা যায় না? অথবা ভিন্ন আরেকটা মাদ্রাসায় দেওয়া যায় না স্যার কেন্দ্রটা? অফকোর্স দেওয়া যায়। এটা না দিয়ে এখন স্কুল অথবা কলেজ থেকে আমাকে কেন্দ্র চাইতে হয়েছে ইউনো মহোদয়ের মাধ্যমে, কিন্তু কোনো স্কুল ছাড় দিতে চায় না। পার্শ্ববর্তী সকল স্কুলে কেন্দ্র আছে, সকল কলেজে কেন্দ্র আছে। এখন হয়েছে কি স্যার, একটা স্কুলে পরিত্যক্ত একটা ভবন আছে, ওইখানে আমাকে কেন্দ্র প্রতিস্থাপন করা হয়েছে, ওখানে পরীক্ষা নিতে হবে। না, এই প্রশ্নের উত্তর তো আমার মনে হয় না কেউ দিতে পারবে যে তাদেরকে অন্য উপজেলায় পাঠিয়ে দেওয়া হবে। সেখানে কি আর কোনো প্রতিষ্ঠান নাই? আগামীটা আমি অ্যাড্রেস করে ফেলছি ইকুয়ালি, সেটা আগামীতে। এবার তো নিশ্চয়ই চেয়ারম্যান সাহেব কোথায় গেলেন, এটাকে খতিয়ে দেখতে হবে, ইউনো সাহেবের সাথে কথা বলতে হবে। কেন ছাত্রদেরকে এক উপজেলা ডিসি সাহেব, এটা তো ঠিক হয় না। সিটিটা মাদ্রাসা বোর্ড থেকে ইস্যু করা হয়েছে, মানে ইটস এ ভেরি লেজিটিমেট কোশ্চেন। সেম উপজেলাতে হতে হবে, বাইরে পাঠাবে, এত কষ্ট করে যাবে, এইটা কি করে সম্ভব হয়? এটা তো আমি বুঝলাম না। তাহলে আপনারা অন্য উপজেলায় কেন দিবেন? হিল তো আলাদা। আপনি হিলে আমি সাতকানিয়া স্যার, চট্টগ্রাম সাতকানিয়া। উনারটা প্রবলেম কেন হলো? এটা তো ভেরি ভ্যালিড কোশ্চেন। এটা তো সারা বাংলাদেশের জন্য এই সিটিতে ইস্যু করা হয়েছে। এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 উপলক্ষে চট্টগ্রামে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। আমরা শুনছিলাম তার বক্তব্য। গুম, খুন ও গণহত্যার বিচার দাবিতে আজ বিকেলে রাজধানীর বিজয়নগরে সমাবেশ করবে 11 দলীয় ঐক্য। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এই কথা জানিয়েছেন। সোমবার রাজধানীর মগবাজারে 11 দলীয় ঐক্যের সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে সরকার ব্যর্থ হলে জনগণ চুল পরিমাণও ছাড় দেবে না। সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই অভ্যুত্থানের স্মরণে আগামী 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত টানা 36 দিনের কর্মসূচি নেওয়া হয়েছে। 4 জুলাই সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে 11 দল। হামিদুর রহমান আজাদ অভিযোগ করেন, পররাষ্ট্রনীতিতে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের অপচেষ্টা চলছে। রাজধানীতে একাধিক গণমাধ্যম কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে জামায়াত কর্মীদের বিরুদ্ধে। এতে গুরুতর আহত হয়েছেন একজন। তিনি একটি দৈনিক পত্রিকায় কর্মরত। সকালে ধানমন্ডির 32 নম্বরে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিরোধী মিছিল বের করে জামায়াতে ইসলামী। বিক্ষোভের সংবাদ সংগ্রহে যায় গণমাধ্যম কর্মীরা। এ সময় গণমাধ্যমে কর্মীদের সাথে বাকবিতণ্ডায় জড়ায় কয়েকজন। এরপর আওয়ামী দোসর ট্যাগ দিয়ে কয়েকজনের ওপর জামায়াত কর্মীরা হামলা করে বলে অভিযোগ ওঠে। এতে কয়েকজন আহত হন। পরে গুরুতর আহত এক গণমাধ্যম কর্মীকে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। মালয়েশিয়া সফর শেষে চায়না গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সোমবার রাত 11:05 দালিয়ান জুশুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে স্বাগত জানান লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর এবং চায়নায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। পরে মোটর শোভাযাত্রা সহকারে হোটেল শাংগ্রি-লাতে নিয়ে যাওয়া হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। এখানে 2 দিন অবস্থান করবেন তিনি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 17তম নিউ চ্যাম্পিয়ন্সের বার্ষিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। দালিয়ানের পর চায়নার রাজধানী বেইজিংয়ে যাবেন তারেক রহমান। সেখানে প্রধানমন্ত্রীর মূল কর্মসূচি শুরু হবে। এর আগে মালয়েশিয়ায় 2 দিনের সরকারি সফর শেষ করে স্থানীয় সময় সোমবার বিকাল 5টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে চায়নার দালিয়ানের উদ্দেশ্যে রওনা দেন তিনি। আগামী 26 জুন দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সন্ত্রাস দমনে একসাথে কাজ করতে একমত হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া। নবায়নযোগ্য জ্বালানি বাড়াতে মালয়েশিয়াকে বিনিয়োগের আহ্বানও জানানো হয়েছে। কুয়ালালামপুরে সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফরে দীর্ঘদিনের সংকট কেটে যাবে, উন্মুক্ত হবে 2 দেশের বাণিজ্যের দরজা। মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের 18 ঘন্টার রাষ্ট্রীয় সফর শেষে এই সংবাদ সম্মেলন।
কুয়ালালামপুরের সাংগ্রিলা হোটেলে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেন, মালয়েশিয়া সফরটি সফল হয়েছে। দ্রুত শ্রমবাজারের সংকট সমাধানের অনুরোধ জানানো হয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে। তিনি বলেন, দুই দেশের সন্ত্রাসবাদ মোকাবেলায় একসাথে কাজ করার কথাও বলেছেন দুই দেশের প্রধান। জ্বালানি খাতে সহযোগিতা ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ ও মালয়েশিয়া একমত হয়েছে। বিশেষ করে এলএনজি, তেল গ্যাস অনুসন্ধান ও নবায়নযোগ্য জ্বালানি খাতে মালয়েশিয়ার বিনিয়োগের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। বিনিয়োগ বৃদ্ধি ও সন্ত্রাস দমনে 2টি এক্সচেঞ্জ অব নোটস বিনিময় করা হয়েছে। প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিরা বলছেন, প্রধানমন্ত্রীর সফর রাজনৈতিক দিক থেকেও গুরুত্ব বহন করবে। তারা বলছেন, দেশের অর্থনীতিতে মালয়েশিয়ার শ্রমবাজার অনেকটাই গুরুত্বপূর্ণ, কিন্তু শ্রমিক আসা বন্ধ থাকায় রেমিটেন্সের উপর চাপ পড়েছে। প্রধানমন্ত্রীর অনুরোধে শ্রমবাজার উন্মুক্ত হবে বলেও আশা তাদের। আমরা অচিরেই আশা করি মালয়েশিয়া ওপেন টু অল সবার জন্য উন্মুক্ত হবে। সিরিজ মিটিং হলো আজকে 4টা। এই সিরিজ মিটিং এর বিনিময়ে আমরা অনেক কিছু দেখতে পাবো সামনে। তবে সফরে যে কয়টা সমঝোতা হয়েছে তাতে বাণিজ্য বিনিয়োগের দ্বার আরও প্রসারিত হবে বলছেন প্রবাসী বাংলাদেশিরা। আলাপ আলোচনার মাধ্যমে আমাদের এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা যেন যত দ্রুত সম্পন্ন হয় সেটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে। আমরা আশাবাদী যে আমরা বাংলাদেশে অনেক উপকৃত হব। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে চায়নার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 18 ঘন্টার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর শেষ হয়েছে। 5টি সমঝোতা চুক্তি হয়েছে। এছাড়া মালয়েশিয়ার বড় বড় শিল্প প্রতিষ্ঠানের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিরা বলছেন, এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের সাথে মালয়েশিয়ার বাণিজ্য চুক্তি আরও বাড়বে, এমনকি শ্রমবাজার যে সংকট রয়েছে তাও দূর হবে। হাবিব রহমান, ওয়ান নিউজ, মালয়েশিয়া। ওয়ান বুলেটিনের সময় হলো একটি বিরতির। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। বান্দরবানের নামে বেনামে 100 একর পাহাড়ি জমি কিনেছেন বেনজির। বেদখল হওয়া ভূমি ফেরত চান ভুক্তভোগীরা। আবারও স্বাগত, দেখছেন ওয়ান বুলেটিন। তিস্তা উত্তরের জীবনরেখা। এই নদীকে ঘিরেই চলে এখানকার কৃষি, অর্থনীতি আর মানুষের জীবিকা। যদিও একসময়ের আশীর্বাদ এই জলধারা এখন পরিণত হয়েছে অভিশাপে। যে নদী একদিকে বাঁচার অবলম্বন, অন্যদিকে মুহূর্তে কেড়ে নেয় জীবনের সব অর্জন। তারপরও এই নদীর সাথে সখ্যতা করে বেঁচে থাকতে চায় তিস্তা পাড়ের মানুষ। নদী ভাঙন, বন্যা আর পানির সংকট, দীর্ঘদিনের এসব দুর্ভোগ থেকে মুক্তির আশায় তিস্তা মহাপরিকল্পনার দিকে তাকিয়ে আছে উত্তরের লাখো মানুষ। একসময় ভিটেমাটি ছিল সাজানো গোছানো সংসার, কিন্তু তিস্তার ভাঙ্গনে সব হারিয়ে আজ নিঃস্ব ফারুক ও রাহেনা আশ্রয় নিয়েছেন বাঁধের ওপরই। এখনো তিস্তার সঙ্গে লড়াই করেই টিকে থাকার চেষ্টা। নদীর ভাঙ্গনে মনে করেন যে একবার বাড়ি ভাঙা দিলাম, যে কিছু সারি থাকলাম, থাকার পরে 10 বছর থেকে গেল, কিছু যদি তবির হয় 10 বছর পরে ফির ভাঙি গেল, ও তবির শেষ। ফারুক ও রাহেনার মতো অসংখ্য মানুষকে সারা বছরই লড়াই করতে হয় নদী ভাঙ্গন আর বন্যার সাথে। বর্ষা মৌসুমে সেই আতঙ্ক বেড়ে যায় বহুগুণ। 5-6বার ভাঙছি নদী হতে, এই নদী খাইছি, মাটিগুলো ভাঙে আর থাকি কোনটা 13 ভাঙা বাড়ি দিছি আমরা নদীর সাথে যুদ্ধ করি আর এটা ভাঙি উঠে ভাঙি বাজে মানুষের মাটিতে আসছি। এমন বাস্তবতায় নতুন করে আলোচনায় এসেছে তিস্তা মহাপরিকল্পনা। প্রধানমন্ত্রীর চায়না সফরকে ঘিরে এই প্রকল্প বাস্তবায়নের আশায় বুক বেঁধেছেন তিস্তা পাড়ের মানুষ। তাদের বিশ্বাস, এই প্রকল্প বাস্তবায়িত হলে বদলে যাবে উত্তরের চেহারা। নদী ভাঙ্গনের হাত থেকে বাঁচবে হাজারো মানুষ। শুকনো মৌসুমে থাকবে না পানির অভাব। বাঁধ দিল কত, এই ব্রিজটা হওয়ার 18 সালে 19 সালে, সে বাঁধের পিচিং ভেঙে গেছে এবং আজকে দেখলাম যে একটা পাইলিং করছে 14 লক্ষ টাকা, সেটাও ভেঙে গেল। বিশেষজ্ঞরা বলছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদী ভাঙ্গন নিয়ন্ত্রণের পাশাপাশি কৃষি, সেচ ও আঞ্চলিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। তিস্তা পাড়ের মানুষ এই দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য তারা চাচ্ছে যে তিস্তা মহাপরিকল্পনার কথা আমরা দীর্ঘদিন শুনেছি। মানুষের যে দাবি, সে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা করা হোক। তিস্তা হয়ে উঠেছে অভিশাপ, মরণ রেখা। আমরা এই অভিশপ্ত তিস্তাকে আবার আশীর্বাদ হিসেবে পেতে চাই। তিস্তাকে আশীর্বাদ রূপে ফেরাতে হলে তিস্তাকে বিজ্ঞানসম্মতভাবে একটা মহাপরিকল্পনা গ্রহণ করতে হবে। নদী ভাঙ্গন, বন্যা আর পানির সংকট দীর্ঘদিনের। এসব দুর্ভোগ থেকে মুক্তির আশায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দিকে তাকিয়ে আছে উত্তরের লাখো মানুষ। রেজাউল ইসলাম বাবু, ওয়ান নিউজ, রংপুর।
সিলেটে হজরত শাহজালাল মাজারে 4 দিন পর খোলা হয়েছে প্রশাসনের দেয়া দান বাক্স ও ডেগ। পাওয়া গেছে 17,65,000 টাকা, স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা। মাজার প্রাঙ্গণে দান বাক্স ও ডেগের তালা খোলেন সিলেটের সদ্য সাবেক জেলা প্রশাসক সারওয়ার আলম। প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন মাজারের খাদেমরা। মাজারের উন্নয়নের জন্য মাত্র 2 কোটি টাকা প্রশাসনের পক্ষ থেকে চাওয়া হলে যখন মাজারের পক্ষ থেকে বলা হয় তাদের তহবিলে কোনো টাকা নেই, তখন থেকেই শক্ত অবস্থানে যান সদ্য প্রত্যাহার হওয়া সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম। তিনি মাজারের আয় ব্যয়ের হিসেব চাইলে তা দিতে পারেননি মাজার কর্তৃপক্ষ। মাত্র 4 দিনের মাথায় জেলা প্রশাসক দাঁড়িয়ে থেকে সেই দান বাক্স ও ডেক খোলেন এবং তাতে পাওয়া যায় 17,65,000 টাকা, স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা। মাজার সংশ্লিষ্টরা বলছেন, স্বাভাবিক সময়ের চেয়ে এই টাকা অনেক কম এবং এই অর্থ বিভিন্ন গ্রুপ যুগের পর যুগ ভাগ করে নিত। এক দিন একজন এই টাকা ভাগ করে নিতেন বলে স্বীকার করেন এক খাদেম। লিল্লার পয়সা জনকল্যাণে ব্যয় হয় না, বরং এটি মানবিক কারণে কখনো কখনো ব্যয় হয়ে থাকে। পাশাপাশি এই এত বড় একটি প্রতিষ্ঠান চালাতে গিয়ে অসংখ্য কর্মচারী কর্মকর্তা আছে, বিভিন্ন কাজের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে এখানে এই টাকাটা ব্যবহার হয়। প্রত্যাহার হওয়া জেলা প্রশাসক ঘটনাস্থলে কোনো কথা বলেননি। আমি একটা ভিডিও বার্তা দেবো এই ডিসনা করে, ঠিক আছে? কত টাকা আসলো, কত ব্যয় হলো, সবগুলো যখন স্বচ্ছতার মধ্যে নিয়ে আসছেন, তখনই এখানকার যারা হচ্ছে আগে থেকে যারা রাঘব গোয়াল ছিল ওদের মনের মধ্যে হচ্ছে তখন ভয়ের সৃষ্টি হয়েছে। এর মধ্যে যে উদ্যোগটা নিয়েছে সেটা আমাদের সিলেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি চাই সেটা অব্যাহত থাক। তবে তার পক্ষ থেকে দানের অর্থের পরিমাণ ঘোষণা করা হয়। এই অর্থের বাইরে মাজারে প্রতিদিন ধর্মপ্রাণ মুসল্লিরা গরু, ছাগল ও মুরগি দান করেন, যা আবার নিলামে বিক্রি করে দেয়া হয়। 4 দিনে 17,65,000 টাকার মধ্যে গরু, ছাগলের হিসেব নেই। ওয়ান ন্যাশনাল ডেস্ক। 24 ঘন্টার ব্যবধানে হামির উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সকালে ময়মনসিংহ মেডিকেলের সিনিয়র স্টোর অফিসার ডাক্তার ঝন্টু সরকার জানান, গত 22 জুন হামির উপসর্গ নিয়ে 4 মাস বয়সী শিশুটি হাসপাতালে ভর্তি হয়। সোমবার রাতে তার মৃত্যু হয়। এই নিয়ে হাসপাতালটিতে হামির উপসর্গের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 53 জনে। একই সময়ে হামির উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছে 24 শিশু, আর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 21 শিশু। বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে 99 শিশু। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচিত সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদের তালিকায় মিলেছে বান্দরবানের বিস্তৃত পাহাড়ি জমি। নিজের ও পরিবারের নামে নোটারি পাবলিকের মাধ্যমে 100 একরের বেশি জমি ক্রয়ের পাশাপাশি দরিদ্র মানুষের জায়গা দখলের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সম্প্রতি ইন্টারপোলের মাধ্যমে বেনজির গ্রেপ্তার হওয়ার পর বেদখল হওয়া জমি ফিরে পেতে সরব হয়েছেন ভুক্তভোগীরা। সবুজ পাহাড়ের বুক চিরে চোখ ধাঁধানো বাগানবাড়ি, মাছের ঘের আর গরুর খামার। বান্দরবান সদর উপজেলার সোয়ালক ইউনিয়ন এবং লামার ডলুছড়ি মৌজায় নামে বেনামে গড়ে উঠেছে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের এই বিশাল সাম্রাজ্য। পার্বত্য এলাকায় স্থায়ী বাসিন্দা ছাড়া জমি ক্রয়ের আইনি নিষেধাজ্ঞা থাকায় রেজিস্ট্রি ছাড়াই নোটারি পাবলিকের মাধ্যমে কেনা হয়েছে 100 একরের এই পাহাড়ি জমি। বাগান টাগান তারা মানে এসপি হিসাবে কিনিয়ে মানে সংগ্রহ করে চলে গেছে, অনেক গ্রামে পাড়া লোক মানে তারা জোরপূর্বক করে নিয়েছে। সরকারকে মমতারা দনা ভরে সরকার আন্দার রাখে আর অনেকে বেতন টেতন খেয়ে নদে ব্যালেন্সিয়ার তো না হন সরকারের তরফে জায়গা রয়ে গই জায়গায় যার জায়গা তারা ফেরত চাই। 2016 সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার থাকা অবস্থায় এখানে জমি কেনা শুরু করেন বেনজির। স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে দেখভালের দায়িত্ব দিয়ে গড়ে তোলেন আলিশান রিসোর্ট। বাগানে যাওয়ার জন্য বানানো হয় বিশেষ রাস্তা, নেওয়া হয় বিদ্যুৎ সংযোগও। ওইখানে খামর গরু আছে, গরুর খামর আছে, ওইখানে বাগান করছি লেমু, আম, কাঠল। তবে স্থানীয়দের অভিযোগ, কাগজে কলমে কম জায়গা কিনলেও ক্ষমতার দাপটে চারপাশের দরিদ্র পাহাড়ি মানুষের জমি মূলত জবরদখল করেন এই পুলিশ কর্মকর্তা। 8 বছর মতো হবে আমি এখানে ঢুকতে পারে না, আসতে পারে না। ওই জমিগুলো আমার জায়গা, জানকে ভয় করে আমরা এখানে আর আসতে পারে না। যে ঢুকে
সিসি ক্যামেরা ফিট করা আছে, ধরা পড়লে তাকে চোর বানিয়ে আমাদেরকে হয়রানি করবে থানাতে গিয়ে নিয়ে। দুদকের অনুসন্ধানে বেনজিরের বিপুল অবৈধ সম্পদের তথ্য সামনে এলে আদালতের নির্দেশে 2024 সালের 4 জুলাই এই সম্পত্তি ক্রয় করে বান্দরবান জেলা প্রশাসন। বর্তমানে এটি সম্পূর্ণ সরকারি নিয়ন্ত্রণে রয়েছে। আদালত তার সম্পত্তি এটা জেলা প্রশাসকের রিসিভার নিয়োগ করে সম্পত্তিটি ব্যবস্থাপনার দায়িত্ব প্রদান করে। তখন থেকেই বেনজিরের সেই সম্পত্তিটি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। ইন্টারপোলের জালে বেনজির আহমেদ গ্রেপ্তার হওয়ার পর আতঙ্ক কেটেছে সোয়ালকের সাধারণ মানুষের। তাদের দাবি, প্রশাসন যেন দ্রুত তদন্ত করে বেনজিরের গ্রাস করা জমি প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে। ওয়ান ন্যাশনাল ডেস্ক। ওয়ান বুলেটিনের সময় হলো আরও একটি বিরতির। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে HIV আক্রান্তের সংখ্যা। 5 মাসে 7 জনের মৃত্যু। সচেতনতা বাড়ানোর দাবি বিশেষজ্ঞদের। আবারও স্বাগত, দেখছেন ওয়ান বুলেটিন। কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে এইডস আক্রান্তের সংখ্যা। চলতি বছরের প্রথম 5 মাসে এইডসে মারা গেছেন 7 জন। নতুন করে শনাক্ত হয়েছেন আরও 42 জন। চিকিৎসকরা বলছেন শনাক্তের সংখ্যায় তরুণরা এগিয়ে। আবাসিক হোটেলের কারণেই এই রোগ বেশি ছড়াচ্ছে বলে দাবি সমাজ উন্নয়ন কর্মীদের। এইডস প্রতিরোধে সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। 2019 সাল থেকে 2026 সাল পর্যন্ত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে 6,646টি HIV পরীক্ষায় 278 জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে 40 জন টিবিতেও আক্রান্ত হয়েছেন। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন 615 জন রোগী। মোট মারা গেছেন 46 জন। তাদের মধ্যে সমকামী 91 জন, পুরুষ যৌনকর্মী 40 জন এবং প্রবাস থেকে ফেরত আসা 49 জন। HIV সংক্রমিত বিবাহিত সঙ্গীর মাধ্যমে সংক্রমিত হয়েছেন 41 জন। নারী যৌনকর্মীর মাধ্যমে সংক্রমিত হয়েছেন 21 জন। তবে এর মধ্যে সাধারণ মানুষের সংখ্যা 32 জন আর চিকিৎসা ছেড়ে দিয়েছেন 13 জন। চলতি বছরে মারা গেছেন 7 জন। প্রতিদিনই কুমেকে HIV সেন্টারে 7-8 জন পরীক্ষা করছেন। তরুণরা আক্রান্ত হওয়ার এই তালিকায় সবচেয়ে বেশি রয়েছেন। চলতি বছরে প্রথম 5 মাসে 72 জনের নমুনা পরীক্ষায় 42 জনের HIV শনাক্ত হয়। বিগত 3 বছর যাবৎ প্রায় সৌদি আরবে ছিলাম। পরীক্ষাগুলি করার পরে আমার HIV পজিটিভ ধরা পড়েছে। আমার হাজবেন্ডটা বিদেশে ছিল, এরপরে এই স্ট্রোক ধরা পড়ছে। HIV রোগী মূলত আমাদের এখানে আসে হলো যারা বিদেশ ফেরত। আমার মেডিসিন ওয়ার্ড থেকেও রোগীর ডাক্তাররা রেফার করে, আউটডোর থেকে রেফার করে, ওখান থেকেও আমরা HIV পজিটিভ চেক আপ করে ধরা পড়ে। আবাসিক হোটেলের কারণেই এই রোগ ছড়াচ্ছে দাবি করে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ সমাজ উন্নয়ন কর্মীদের। শহরে থাকার কারণে দেখা যায় যে এই মহিলারা বিভিন্ন রকম সম্পর্কের সাথে জড়িয়ে পড়েন, তো সেখানে তখনই কিছু সমস্যা তৈরি হয়। গেল বছর থেকে এবছর বেড়েছে রোগীর সংখ্যা। আর কুমিল্লা মেডিকেলে HIV পরীক্ষা ও চিকিৎসা সেবা ফ্রিতে করা হয় বলে জানালেন ভারপ্রাপ্ত পরিচালক। লস টু ফলো আপ যারা আমাদের কাছে এসে ওষুধ খানা এরকম রোগী হলো 13 জন, আর অন্যান্য ART সেন্টারে যারা চিকিৎসা নেয় তারা হলো 10 জন। এই পর্যন্ত আমাদের কাছে আইডেন্টিফাই প্রথম আমাদের কাছে আসে যে সমস্ত রোগীগুলো, এগুলো হলো 546 জন আমাদের ট্রিটমেন্টে আছে। সচেতনতামূলক কার্যক্রম গতিশীল করার কথা বলছেন সিভিল সার্জন। আমাদের যারা HIV রোগী আছে তাদের চিকিৎসা আমরা করব। চিকিৎসা ব্যবস্থা কুমিল্লা মেডিকেল কলেজে খুব সুন্দরভাবে আছে এবং করা হচ্ছে। অনেকেই আস্তে আস্তে উন্নতির দিকেও আছেন। ড্রাগ অ্যাবিউজার যারা আছে তাদের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে একই সিরিঞ্জ যেন বারবার ব্যবহার না করা হয়। কুমিল্লায় যৌনবাহিত বলেই শনাক্ত হওয়ায় শঙ্কা প্রকাশ করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। নিয়মিত চিকিৎসা নিলে আক্রান্তরা সুস্থ থাকেন, সেই সাথে সংক্রমণও নিয়ন্ত্রণে থাকে। তবে গত প্রায় 2 বছর ধরে সরকারি সেবার সঙ্গে যুক্ত কাউন্সিলর ও মেডিকেল টেকনোলজিস্টদের বেতন ভাতা বন্ধ রয়েছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক। রূপপুর পারমাণবিক প্রকল্পের মালামাল পরিবহনের জন্য নির্মাণ করা হয় ঈশ্বরদীর রূপপুর রেলপথ। অথচ উদ্বোধনের 3 বছর পেরিয়ে গেলেও কাজে আসেনি এই রেল লাইন। বর্তমানে এটি রেল কর্তৃপক্ষের মালামাল রাখার কাজে ব্যবহার করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, অর্থ আত্মসাতের উদ্দেশ্যে প্রকল্পটি বাস্তবায়ন করে আওয়ামী লীগ সরকার। রূপপুর পারমাণবিক প্রকল্পের মালামাল পরিবহনের জন্য নির্মাণ করা হয় ঈশ্বরদী বাইপাস থেকে রূপপুর পর্যন্ত 26.52 কিলোমিটার রেলপথ। 2023 সালের 9 ফেব্রুয়ারি প্রকল্পটি উদ্বোধন করা হয়।
উদ্বোধনের সময় প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছিলেন এই পথে যাত্রীবাহী কোনো ট্রেন চলাচল করবে না। মূলত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল পরিবহন করা হবে এ পথে। অথচ উদ্বোধনের ৩ বছর পার হলেও এখনো কোনো কাজে আসেনি রেলপথটি। কোনো মালামাল অথবা পণ্য পরিবহন হয়নি এই পথে। বর্তমানে রেলপথটি শুধুই রেলওয়ের নিজস্ব মালামাল রাখার কাজেই ব্যবহৃত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, অর্থ আত্মসাতের উদ্দেশ্যে প্রকল্পটি বাস্তবায়ন করেছিলেন তৎকালীন সরকার। আমরা জানতাম যে এখান থেকে আনবিকের মাল আসবে, এখান থেকে আনলোড করে পরিবহনে আনবিকের ভিতরে ঢোকাবে। বর্তমান কোনোই কিছু হচ্ছে না, শুধু মালগাড়ি নিয়ে আসি ইয়ার্ডে রাখছে। বানাইছিল যে এখানে ইয়ার্ড হবে, এখানে ধাপ পদার্থ আসবে, মালামাল আসবে, এখান থেকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। তো এখন আমরা এসব কিছুই দেখতে পাচ্ছি না। বিগত সরকার এই টাকাগুলো লুটপাট করেছে, কিছু রেলওয়ে কর্তৃপক্ষের সাথে এই টাকাগুলো ভাগযোগ হয়েছে। এই কাজ কোনো জনগণের কাজেও লাগেনি, এমনকি বাংলাদেশ রেলওয়ে পাকশি বিভাগেরও কোনো কাজে লাগেনি। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে রেলপথটি কাজে লাগানোর চেষ্টা কর্তৃপক্ষের, জানান রেলওয়ের এই কর্মকর্তা। আমরা যদি লোডিং আনলোডিং ফ্যাসিলিটি কিছুটা বৃদ্ধি করতে পারি তাহলে আমরা এখানে রাজস্ব অর্জন করতে পারবো। তবে এটা কিন্তু রেডি আছে, যে কোনো সময় আমরা এটা ব্যবহার করতে পারবো। এতে আমার মনে হয় যে আমরা ভবিষ্যতে এটা কাজে লাগাতে পারবো, এবং ভবিষ্যতেও যদি আমাদের রূপপুর আণবিক কেন্দ্রের কোনো জিনিসপত্র মালামাল যদি আমাদের পরিবহন করতে হয় তাহলে আমরা কিন্তু আমাদের কমিউনিকেশনও ভালো আছে, রোড কমিউনিকেশনও এখান থেকে ভালো আছে, এটাও সম্ভব। রেলওয়ে কর্তৃপক্ষের তথ্য মতে ঈশ্বরদী রূপপুর রেলপথ নির্মাণ কাজে ব্যয় হয়েছিল ৩৩৫ কোটি ৯৭ লাখ টাকা। ওয়ান ন্যাশনাল ডেস্ক। ওয়ান বুলেটিনে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে থাকছে। কানাডার মন্ট্রিয়ালে ইহুদি অধ্যুষিত এলাকায় বন্দুক হামলা, এক পুলিশ সদস্য ও হামলাকারী সহ ৩ জন নিহত। আবারও স্বাগত, দেখছেন ওয়ান বুলেটিন। গত ৬ মাসে মিয়ানমারের ৭০০-র বেশি বেসামরিক নাগরিকের মৃত্যুর জন্য জান্তা বাহিনী দায়ী বলে উঠে এসেছে জাতিসংঘের এক প্রতিবেদনে। গত আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত সময়ে প্রাণ হারিয়েছেন ৭০২ জন, যাদের মধ্যে ২২৪ জন নারী এবং ১৫৩ জন শিশুও রয়েছেন। হতাহত ও ধ্বংসযজ্ঞের সবচেয়ে বড় কারণ হিসেবে বিমান হামলাকে চিহ্নিত করা হয় জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রতিবেদনে। ১৯১ বেসামরিক নাগরিকের মৃত্যু হওয়া সেগিং দেশটির সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক অঞ্চল। প্রতিবেদনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সামরিক বাহিনীর হত্যা নির্যাতনের কথা তুলে ধরা হয়েছে। এই সুযোগে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি রোহিঙ্গাদের জোর করে তাদের বাহিনীতে অন্তর্ভুক্ত করেছে বলে জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতা দখল করেন জান্তা প্রধান মিন অং ক্লাইং। ৫ বছর পর এই বছরে এপ্রিলে সাধারণ নির্বাচনের প্রেসিডেন্ট হন তিনি। যদিও পাতানো ও সাজানো এই নির্বাচনকে স্বীকৃতি দেয়নি বেশিরভাগ দেশ। তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানের পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অব্যাহতি দিয়েছে দলটির বিদ্রোহী শিবির। নতুন চেয়ারম্যান করা হয়েছে হাওড়া মধ্য বিধানসভার বিধায়ক অরূপ রায়কে। এছাড়া তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বরখাস্ত করা হয়েছে। সোমবার বিধানসভার বাজেট অধিবেশন শেষে তৃণমূলের বিদ্রোহী বিধায়করা নিউ টাউনের একটি হোটেলে বৈঠক বসেন। সেই বৈঠকে ছিলেন তৃণমূলের ৬০ জন বিধায়ক। এছাড়া কলকাতার প্রায় ৭০ জন সাবেক কাউন্সিলর উপস্থিত ছিলেন এই বৈঠকে। সেখানে তৃণমূলের নতুন কমিটির ঘোষণা আসে। বৈঠকে বলা হয়, তৃণমূলের ২০ নম্বর ধারায় প্রতি ৩ বছর পর জাতীয় কর্মসমিতির বৈঠক ডাকার কথা থাকলেও ২০২২ সালের পর তা মানা হয়নি। তাই পুরনো কমিটি ভেঙে দেওয়ার কথা জানান বিদ্রোহীরা। নতুন কমিটিতে অরূপ বিশ্বাস ছাড়াও তৃণমূলের আরও ২ বিধায়ক ফিরহাদ হাকিম এবং রথীন ঘোষকে রাখা হয়েছে।
কানাডার মন্ট্রিয়াল শহরের একটি ইহুদি অধ্যুষিত এলাকায় বন্দুক হামলায় এক পুলিশ ও হামলাকারী সহ 3 জন নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার ইহুদিদের কোশার মার্কেট ও রেস্তোরাঁ সমৃদ্ধ কোট ডি নেইজেস এলাকায় এই বন্দুক হামলার ঘটনা ঘটে। সোমবার ওই এলাকায় বন্দুক হামলার খবর পাওয়ার পর পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এ সময় একটি ভবনের ভেতর থেকে বড় বন্দুক নিয়ে তাদের ওপর গুলি চালাতে শুরু করে সামরিক পোশাক পরিহিত ওই হামলাকারী। পুলিশ প্রধান নিশ্চিত করেছেন যে হামলায় এক পুরুষ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন এবং এক নারী কর্মকর্তা গুরুতর আহত হন। তার অবস্থা আশঙ্কাজনক নয়। নিহত আরেক বেসামরিক নাগরিকের পরিচয় এখনো জানা যায়নি। পরে পুলিশের পাল্টা গুলিতে হামলাকারী নিহত হয়। এটি ঘৃণামূলক অপরাধ নাকি সন্ত্রাসী হামলা সেটি নিয়ে এখনই মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে পুলিশ। তবে স্থানীয় গণমাধ্যম জানাচ্ছে হামলাকারী চরম নারী বিদ্বেষী উগ্রবাদী মতাদর্শ ধারণ করতেন। এই ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর শোক প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এবার কনফিডেন্স সিমেন্টের সৌজন্যে বিশ্বকাপ ফুটবলের খবর। গ্রুপ জে এর ম্যাচে অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে বিশ্বকাপের পরের রাউন্ডে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম ম্যাচে হ্যাট্রিক করার পর অস্ট্রিয়ার বিপক্ষেও জোড়া গোল পেয়েছেন মেসি। বিশ্বকাপে 18তম গোল করার মাধ্যমে টুর্নামেন্টের সর্বোচ্চ গোল স্কোরারের মুকুট পড়েছেন LM10। শক্তিমত্তা বিবেচনায় চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে অস্ট্রিয়াই ছিল আর্জেন্টিনার সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। অথচ সেই দলটাকেই অনেকটা নির্বিঘ্নে হারিয়ে মাঠ ভরা দর্শকের অভিবাদন নিয়ে টানেতে ফিরেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ইউরোপীয় দলটার বিপক্ষে 2-0 গোলের জয় রাউন্ড অফ 32 নিশ্চিত করল মেসির দল। অথচ ম্যাচের শুরুর গল্পটা ছিল উল্টো। অস্ট্রিয়াকে শুরু থেকেই চাপে রাখার লক্ষ্য ছিল আর্জেন্টিনার। সেই মোতাবেক ম্যাচের 6 মিনিটেই বল নিয়ে প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়েন লাউতারো মার্টিনেস। কিন্তু একই সাথে দুজন অস্ট্রিয়ান ডিফেন্ডারের চ্যালেঞ্জের মুখে পড়েন লাউতারো। শুরুতে ফাউল না দিলেও পরবর্তীতে VAR চেক করেন রেফারি। সিদ্ধান্ত যায় আর্জেন্টিনার পক্ষে। পেনাল্টি পায় আকাশি সাদারা। স্পট কিক থেকে গোল করেই সর্বোচ্চ গোল স্কোরার হচ্ছেন লিওনেল মেসি। এই যখন সকলের ধারণা, তখন মেসির মাটি কামড়ানো বাঁদিকের স্পট কিকটা বেরিয়ে গেল গোলের বাইরে দিয়ে। এতেও অবশ্য হলো একটা রেকর্ড। বিশ্বকাপে 3 নম্বর পেনাল্টি মিস করে সর্বোচ্চ পেনাল্টি মিসের রেকর্ডও এখন মেসির। ক্যারিয়ারে নানা চড়াই উতরাই পেরিয়ে মেসি এসেছেন এই পর্যায়ে। হারের বৃত্ত থেকে বেরিয়ে পড়েছেন বিশ্বসেরার মুকুট। এমন একজন চরিত্র দ্রুত জ্বলে উঠবেন স্বমহিমায়, সেই বিশ্বাসে তখন বুথ মাঠ ভর্তি দর্শক। সমর্থকদের বিশ্বাসটা এবারও রেখেছেন LM10। ম্যাচের 38তম মিনিটে ফাকুন্দো মেদিনার পাসে গোলের ডান দিকে মাটি কামড়ানো শট নেন মেসি। এতেই হয়ে যায় বিশ্ব রেকর্ড। এই মঞ্চে 17তম গোল করে সর্বোচ্চ গোলের মালিক হয়ে যান রোজারিওর লিওনেল মেসি। গোল খাওয়ার পর সেটা শোধ দেওয়ার জন্য গা ঝাড়া দিয়ে ওঠার চেষ্টা করে অস্ট্রিয়া, কিন্তু কাজের কাজ হয়নি তেমন একটা। মজবুত মিডফিল্ড এবং জমাট রক্ষণ ভেদ করে প্রথমার্ধে আর্জেন্টিনার গোলে একটাও শট নিতে পারেনি অস্ট্রিয়ানরা। দ্বিতীয়ার্ধেও ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আর্জেন্টিনা, কিন্তু গোলের ক্ষুধা খুব একটা দেখা যায়নি দুই দলের মধ্যে। তবে ম্যাচের সামান্য উত্তেজনা আসে 70তম মিনিটে। বিবাদে জড়ান দুই দলের দুই ডিফেন্ডার কনরাড লাইমার এবং ফাকুন্দো মেদিনা। দুজনই পান হলুদ কার্ড। 1-0 গোলে শেষ হবে ম্যাচ। এই যখন ধারণা, তখন আবার আবির্ভাব ছোট্ট জাদুকরের। যোগ করা 5 মিনিটের শেষ মিনিটে আরও একটা গোল করেন মেসি। এই গোলে বিশ্বকাপে তার গোল সংখ্যা হয়েছে 18। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে 28 জুন সকাল 8টায় জর্ডানের বিপক্ষে মাঠে নামবে আলবেসেলেস্তারা। ফয়সাল হাবিব, ওয়ান স্পোর্টস। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। শেষ করব ওয়ান বুলেটিন, তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সতর্কতা, সেনা ও বিজিবি মোতায়েন, রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার 82 জন। প্রধানমন্ত্রীর চায়না সফর ঘিরে আশায় বুক বেঁধেছেন তিস্তা পারের মানুষ। মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বদলে যাবে উত্তরের দৃশ্যপট। প্রথা ভেঙে শাহজালালের মাজারে দানের টাকা গণনা, উপস্থিত ছিলেন সারওয়ার আলম। মিলেছে 17.5 লাখ টাকা এবং স্বর্ণালংকার। এবং আবারও মেসি ঝড়। প্রথম ম্যাচে হ্যাট্রিকের পর এবার অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল LM10-এর।
আর এ ছিল ওয়ান বুলেটিনে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। চ্যানেল ওয়ানের সঙ্গেই থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।